আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 এর লেকচার 5 নিয়ে। তো এর আগের যে চারটা লেকচার, সেই লেকচার গুলোতে আমরা সমতল দর্পণ নিয়ে আলোচনা করেছিলাম এবং সবকিছু আমরা সেখানে শেষ করেছিলাম। আজকে আলোচনা করতে চাই গোলীয় দর্পণ নিয়ে। তো আজকের আলোচনার বিষয় কি? গোলীয় দর্পণ। তো প্রথমে জানি গোলীয় দর্পণ কি। দেখো, যে গোলীয় দর্পণ সেটাই যেখানে যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ বা যদি কোনো গোলীয় পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তখন তাকে গোলীয় দর্পণ বলে। তাহলে গোলীয় দর্পণ অ্যাকচুয়ালি একটা গোলক। ফুটবলের কথাই চিন্তা করো না, ওরকম একটা গোলক। এবং ফুটবলের তো চামড়া দিয়ে তৈরি, ওটা কাঁচ দিয়ে যদি হতো, কাঁচের গোলক। এবং সেই গোলকের একটা অংশ গোল করে কেটে নিলে তাহলে সেটা কেমন সাইজের হবে? দেখো, এরকম টাইপের হবে। এই যে ব্যাপারটা এরকম, যে এই যে আমি এটা দিয়ে তোমাকে দেখাচ্ছি। তো এটা যদি একটা সর্পোষ বা একটা ঢাকনার অংশ, তো এটা একটা গোলকের অংশ যদি গোল এরকম টাইপের ফুটবলের মতো গোল থাকতো, তার উপর থেকে এই দেখো, উপর থেকে এইটুকু অংশ কেটে নেওয়া হয়েছে। এবং কাঁচের মতো যদি হতো, এটা কেটে নেওয়া হতো এবং সেটা কেটে নিয়ে একদিকে পাড়া লাগাই দিলে এই যে চেহারা দেখা যাচ্ছে, অথবা এইদিকে পাড়া লাগাই দিলে এই যে চেহারা দেখা যাচ্ছে। তার মানে যে এই জিনিসটা যদি কাঁচের হতো, তাহলে এটা যদি কোনো গোলকের অংশ ছিল না, তোমরা কেটে নিয়েছো মানে কি এরকম একটা অংশ কেটে নিয়েছো, দেখো এরকম অংশ, তারপরে চেহারা দেখছো, এই যে চেহারা দেখছো। তার মানে যদি কোনো একটা গোলকের অংশ বিশেষ, এরকম আয়নাগুলোকেই বলা হয় গোলীয় দর্পণ। তাহলে যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ তাকে বলা হয় গোলীয় দর্পণ। অথবা যদি কোনো গোলীয় পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তখন তাকে বলা হয় গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ আমরা নরমালি শিখলাম। গোলীয় দর্পণ কাকে বলে? এই গোলীয় দর্পণ কিন্তু দুই প্রকার। এক, গোলীয় দর্পণ তাহলে কত প্রকার? দুই প্রকার। গোলীয় দর্পণের প্রকারভেদ দুইটা। এক হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, আর দুই হচ্ছে উত্তল দর্পণ। অবতল আর উত্তল। তাহলে অবতল দর্পণ আর উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কিন্তু দুই প্রকার, অবতল এবং উত্তল। যখন তাহলে যে গোলীয় দর্পণের এই অবতল পৃষ্ঠে এই সাইডে পাড়া লাগা, যদি এই উঁচু জায়গায় উত্তল দিকে পাড়া লাগাও, তাহলে এই দিকটাই কি চেহারা দেখা যাবে। তার মানে এই দিকে আলো নিয়মিত প্রতিফলন হবে। তখন বলা হবে যখন কোনো গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তখন তাকে বলা হয় অবতল দর্পণ। এবং যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে, তাহলে ওই দিকে পাড়া লাগানো আছে, উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলে উত্তল দর্পণ। তাহলে উত্তল গোলীয় দর্পণের এই উত্তল পৃষ্ঠে চেহারা দেখা যায়, অবতল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে। আর অবতল গোলীয় দর্পণে এই অবতল সাইডে চেহারা দেখা যায় আর উত্তল সাইডে পাড়া লাগানো থাকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অবতল দর্পণ এটাই। এরকম একটা যদি আমরা গোলীয় দর্পণটা আমরা এইভাবে দেখাতে পারছি না, জাস্ট তোমরা এই সাইড ভিউ, এইভাবে এই সাইড ভিউটা দেখছো, তাহলে এটা যদি একটা অবতল দর্পণ হয় এই দিকে পাড়া লাগানো থাকবে, তাই না? আর এটা যদি উত্তল দর্পণ হয় তাহলে এই উত্তল দর্পণ হলে এই এই অবতল দিকে পাড়া লাগানো থাকবে, এদিকে চেহারা দেখা যাবে। তাহলে এটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে আমরা শিখলাম। যে দর্পণে যখন কোনো গোলীয় পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তখন তাকে গোলীয় দর্পণ বলে। অথবা যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ তাকে বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। উত্তল দর্পণ, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলা হয় উত্তল দর্পণ। আর যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলা হয় অবতল দর্পণ। তাহলে আমরা শিখলাম গোলীয় দর্পণ কাকে বলে এবং তার প্রকারভেদ। এখন জানতে চাই এই গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশি। তাহলে জানতে চাই গোলীয় দর্পণের ক্ষেত্রে কয়েকটি রাশি। যেমন তোমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে কয়েকটি রাশি শিখেছিলে, এখন তোমরা শিখতে চাচ্ছ যে গোলীয় দর্পণের ক্ষেত্রে কয়েকটি রাশি। গোলীয় দর্পণের ক্ষেত্রে কয়েকটি রাশি। দেখো, এক নম্বর এবং খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। এই যে এটা মনে করো একটা গোলীয় দর্পণ, বুঝতে পারছো? এটা একটা গোলীয় দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণের, দেখো এরকম একটা গোলীয় দর্পণের
এই যে এখানে মাঝখানের একটা বিন্দু পাবো, তাই না? এগুলো দেখলে আরো খুব ভালো লাগে না? তো এই যে একটা গোলীয় দর্পণ, তার এরকম একটা মাঝখানের বিন্দু পাবো, মাঝখানের বিন্দু পাবো, বা এই সাইড দিয়ে দেখো উঁচু হয়ে আছে না? তো এটা না, এই মাঝখানের যে বিন্দুটা পাবো এরকম একটা দর্পণের, সেটাই হচ্ছে, বা এইভাবে যদি দর্পণটা ধরো, সব থেকে উঁচুর যে বিন্দুটা সেটাই হচ্ছে তার মেরু। তাহলে এই মেরু মানে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু। এইভাবে দিলে বুঝবা যে যদি কোন গোলীয় দর্পণের সেই মধ্যের বিন্দুটাকেই বলা হয় মেরু। আসলে এটা বলা ঠিক। আসলে গোলীয় দর্পণের এই, তাহলে কি মেরুর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে? কার কার ক্ষেত্রে? এই গোলীয় দর্পণ তো দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মেরু আলাদা আলাদা। এটা খ নম্বর প্রশ্ন হিসাবে দেয় যে দেখো, এটা যদি অবতল দর্পণ হয় তার মেরু একদম এই অবতলের সবচেয়ে নিচের পৃষ্ঠটা, নিচের বিন্দুটা। আর এটা যদি উত্তল দর্পণ হয় তাহলে সব থেকে উচ্চ বিন্দুটা। তাহলে উত্তল দর্পণের মেরু গোলীয় পৃষ্ঠের সব থেকে শীর্ষ বিন্দুটা, এবং অবতল দর্পণের মেরু সব থেকে নিম্ন বিন্দুটা। ওকে, তাহলে গোলীয় মানে মেরু কাকে বলে? তোমরা এইভাবে লিখবা যে গোলীয় দর্পণের একদম মধ্যবিন্দুটাকেই বলা হয় মেরু। তাহলে মেরু শিখলাম। মেরু, মেরু হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। খুব খুব ইম্পর্টেন্ট এই বিন্দুগুলো। বড় হাতের পি দ্বারা মেরু প্রকাশ করা হয়। পোল, পোল মানে মেরু। তাহলে 1 নম্বর রাশি শিখলাম মেরু। এরপরে শিখো, আচ্ছা এই গোলীয় দর্পণ এরকম একটা গোলকের অংশ ছিল, তাই না? অবশ্যই ছিল। তাহলে যখন একটা গোলীয় দর্পণ একটা গোলকের অংশ ছিল, সেই গোলকের একটা কেন্দ্র ছিল, রাইট? অবশ্যই কেন্দ্র ছিল। তাহলে এরকম একটা গোলীয় দর্পণ এরকম একটা গোলকের অংশ ছিল, তার একটা কেন্দ্র ছিল, সেটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। দেখো, বক্রতার কেন্দ্র, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। বক্রতার কেন্দ্র, সেন্টারকে সি দ্বারা, বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বক্রতার কেন্দ্রকে বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর এটা হচ্ছে গোলীয় দর্পণের মেরু, আর এটা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। আর এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ ছিল, সেই গোলকের একটা ব্যাসার্ধ তো ছিল, তাই না? এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাই না? সব ব্যাসার্ধ তো সমান। তাহলে আমরা আবার শিখলাম, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। আর এখানে বক্রতার ব্যাসার্ধ, এখন আমরা বলতে পারি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় এখানে। তাহলে সিপি, তাহলে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে সংযোজক রেখাটাই আসলে বক্রতার ব্যাসার্ধ। ক্লিয়ার তো না তোমরা? এবার 4 নম্বর শিখতে যাচ্ছি যে এই গোলীয় দর্পণের এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে মেরু। বক্রতার কেন্দ্র আর মেরু দিয়ে যে রেখা সোজাসুজি গমন করে, এই যে একটা রেখা আমরা টেনে দিচ্ছি, শেষ নেই, কতদূর টানবা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এইটা তো একটা গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র ও মেরুর মধ্য দিয়ে গমনকারী সরল রেখা, তাই না? এই যে এই রেখাটা সিপি রেখাটা, আর এটাকেই বলা হয় প্রধান অক্ষ। এটাও ইম্পর্টেন্ট কথা যে প্রধান অক্ষ কি। তাহলে প্রধান অক্ষ এখানে কে? এখানে সিপি যেমন একটা প্রধান অক্ষ, এই সোজা রেখাটা প্রধান অক্ষ। তাহলে আমরা প্রধান অক্ষের সংজ্ঞা কি দিতে পারি? কোন গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে যে রেখা গমন করে তাকে বলা হয় প্রধান অক্ষ। এখন এটা যদি বক্রতার কেন্দ্র হয়, আর এটা তো মেরু না, তাই না? কিন্তু এটা দর্পণের একটা বিন্দু, এটা তো মেরু না, দর্পণের বিন্দু। তাহলে মেরু ব্যতীত এই কেন্দ্র দিয়ে যে রেখাগুলো যায়, এই যে এগুলো তো গেছে না, এগুলো তো অক্ষ, বাট এই অক্ষগুলোর নাম গৌণ অক্ষ। যেমন এম জেড একটা কি বলতো? এম জেড গৌণ অক্ষ। তাহলে 4 এর পর 5 গৌণ অক্ষ। গৌণ অক্ষ তাহলে কাকে বলে? গৌণ অক্ষ বলতো। গৌণ অক্ষ এখানে এম জেড একটা, এখানে যদি আর কিউ দাও, এটা একটা গৌণ অক্ষ। এক কথায় বলতে পারো, কোন গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দু দিয়ে যে রেখাগুলো গমন করে তাকেই বলা হয় গৌণ অক্ষ। আর গৌণ অক্ষ কিন্তু অসংখ্য, ওকে, কিন্তু প্রধান অক্ষ কিন্তু একটাই। ওকে, আমরা শিখলাম গৌণ অক্ষ। এরপরে 6 নম্বর জানতে চাই অন্য আরেকটা টপিকস, এবং খুব ইম্পর্টেন্ট, মনোযোগ এত বেশি দিতে হবে যে এর ইম্পর্টেন্স বলে শেষ করা যাবে না। তাহলে এখন শিখতে যাচ্ছি আরেকটা টপিকস, এই জন্য তোমাদেরকে অ্যাটেনশন থাকতে বলছি, তাই না? তো দেখি সেটা সম্পর্কে
আবার বোঝানো যায় কি না। আচ্ছা, এটা একটা কি দর্পণ হিসাবে কল্পনা করি। চলো এটাকে আমরা কল্পনা করলাম। এখন তো বুঝতে পারছো না? এখন দেখো বুঝতে পারছো কি দর্পণ এটা। এটা অবশ্যই অবতল দর্পণ, কারণ উত্তল দিকে পাড়া লাগিয়েছি। আর এটা আসলে কি দর্পণ? এই দেখো, এটা আসলে কি দর্পণ? এটা কিন্তু উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আচ্ছা, তাহলে এই যে অবতল দর্পণ, অবতল দর্পণের প্রধান অক্ষ এই যে সিপি, প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলছি। এই দেখো আলো ফেলছি। তাহলে একটা আপতিত আলোক রশ্মি, সেই আপতিত আলোক রশ্মিটা কিভাবে আপতিত হয়েছে আয়নার উপরে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে। এবং সে আপতিত হয়ে দেখো তো, এরকম যদি একটা আয়না থাকে, এই আয়নাটা যখন এইভাবে হয়ে আসে, তো এইটা যদি এইভাবে আলো এসে পড়ে, দেখো এইভাবে একটা আলো এসে এখানে যদি পড়ে, তাহলে সেই আলোটা, এটা তো প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ না, আর এখানে আলো এসে পড়েছে, আলোটা কি এই দিকে যাবে নাকি স্যাঁচরানি খেয়ে এদিক দিয়ে আসবে? বুঝতে পারছো? তলটা যেহেতু এরকম কার্ভ, এদিকে বাঁকা, তাই আলো যে এদিকে স্যাঁচরানি খেয়ে চলে আসবে। তাই আমরা বলতে পারি এই দিকের আলো কোনোদিন এদিকে যাবে না, সে এদিকে বাঁকা হয়ে থাকায় সে আলো এই দিক দিয়ে চলে যাবে। এই দেখো, এদিক দিয়ে চলে যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? তাহলে এবার যদি কেউ এইভাবে আলো দেয়, সেই আলোটাও দেখবা সে প্রতিফলিত হয়ে এখান দিয়ে চলে যাবে। যদি কেউ এভাবে আলো দেয়, এখানে আলো আরেকটা পড়লো, সে আলোটা দেখবা প্রতিফলিত হয়ে এখান দিয়ে চলে যাবে। যদি কেউ আলো এভাবে দেয়, সে প্রতিফলিত হয়ে এখান দিয়ে চলে যাবে। তাহলে আমরা কি পেলাম? যে গোলীয় দর্পণ, তাও অবতল, অবতল দর্পণের ক্ষেত্রে পেলাম যে প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলো দিয়েছি, এবং সবগুলো আলো এই আয়নার উপরে পড়ে প্রতিফলিত রশ্মিগুলো এই প্রধান অক্ষেরই উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। আর ওই মিলিত বিন্দুটাকেই বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এখন প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু, হোয়াট ইজ ফোকাল পয়েন্ট, এই ফোকাস বিন্দু কাকে বলে বা প্রধান ফোকাস কাকে বলে, এটা আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারবো। এবার চলো, এটা যদি উত্তল দর্পণ হয়, তাহলে এটা তো প্রধান অক্ষ, রাইট? এই দেখো, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এই বক্রতার কেন্দ্র এটা সি। কিন্তু বলো, আলো কি কেউ এই আয়নার পিছন দিয়ে দিবে? কোনো পাগল এমন আছে? নেই। তাহলে এখান দিয়ে আলো দিবে, আলো তো এখান দিয়েই দিবে। কিন্তু এই আলোটা সে কি প্রতিফলিত হয়ে এইদিকে আসবে না উপরের দিকে যাবে? যদি আমাদের কমন সেন্স থাকে, তাও আমরা বুঝবো যেহেতু এটা বাঁকা হয়ে আসে এইদিকে, তাহলে স্যাঁচরানি খেয়ে এইদিকে চলে যাওয়ার কথা, এবং যাবেও, সে এই দিকে চলে গেল। এবং প্রধান অক্ষ, এটার নামই না প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের সমান্তরালে আরো আলো দিলাম, এবং সে প্রতিফলিত হয়ে দেখো এই যে এখান দিয়ে চলে আসলো। এবং এবার প্রধান অক্ষের সমান্তরালে আলো দিলাম, ওকে, সে প্রতিফলিত হয়ে এই দিকে চলে গেল। এবং প্রধান অক্ষের সমান্তরালে আরো আলো দেওয়া হলো, এবং সে প্রতিফলিত হয়ে এদিকে চলে গেল। বলো, একটা প্রতিফলিত রশ্মিও কি পরস্পরকে ছেদ করবে? নেভার এভার, কখনো ছেদ করবে না। তাহলে এই প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি গুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, মানে একে যদি পিছনের দিকে বর্ধিত করি, এই যে একে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, একেও যদি পিছনের দিকে বর্ধিত করি, তারা প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। সেই সমতল দর্পণে সদ আর অসদের ক্ষেত্রে শিখেছিলে যে প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই দেখো, সমতল দর্পণে কোনোদিন মিলিত হয়নি, তাই সর্বদা অসৎ বা অবাস্তব বিম্ব হয়েছিল। কিন্তু এই গোলীয় দর্পণে দেখলে তো এই অবতল দর্পণে মিলিত হয়েছে। আবার উত্তল দর্পণে মিলিত হলো না, উত্তল দর্পণে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। তার মানে এখানে উত্তল দর্পণে কি বিম্ব গঠন হচ্ছে? অসৎ বিম্ব গঠিত হচ্ছে। আর অবতল দর্পণে কি বিম্ব গঠিত হচ্ছে? সৎ বিম্ব গঠিত হচ্ছে। বা সব সময় যে এটার ক্ষেত্রে এমনই হবে তাও না, আমরা শেখাবো কখন এটাতেও মানে অবাস্তব হয়, কিন্তু উত্তলে দেখছি সর্বদা কি হবে? অবাস্তব বিম্ব গঠিত হয়ে যাবে। তাহলে একটা জিনিস তোমরা শিখে ফেললে, প্রত্যেকটা জিনিস ইউ হ্যাভ টু মিক্সড আপ উইথ ইউর ব্লাডস। এখানে দেখো, তুমি জানছো যে
সমতল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়, অর্থাৎ মিলিত হচ্ছে বলে মনে হয় প্রতিফলিত রশ্মিগুলো। আবার এই উত্তল দর্পণেও সর্বদা এই প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে বলে মনে হয়। ওকে, তার মানে উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয়, কিন্তু সমতল দর্পণে কি হয়, মিলিত হয়, অর্থাৎ বাস্তব বিম্ব গঠিত হয়। এখানেও একটা সেন্স আছে যে একটা সময়ে আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে একটা সময়ে এটাও মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে মনে হয়। তাহলে অবতল দর্পণ অবাস্তব বিম্বও গঠন করে, বাস্তব বিম্বও গঠন করে, আর উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে, আর সমতল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে। এগুলো একদম মাথায় সেট করে নাও। এখন দেখো, তাহলে আমরা শিখছিলাম কি, যে প্রধান ফোকাস কাকে বলে। প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু একই কথা, বা ফোকাস বিন্দু। এখন এই বিন্দুটাকে আমরা বলছি বড় হাতের এফ। এটার নাম কি, বড় হাতের এফ। এই বিন্দুটার নাম বড় হাতের এফ, আর এটার নাম ফোকাস বিন্দু এফ, বড় হাতের এফ, ফোকাস বিন্দু। সো ফোকাস বিন্দু কাকে বলে বা প্রধান ফোকাস কাকে বলে, তাহলে আমরা কি একদম বুঝে বুঝে বলতে পারবো, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি। এখানেও দেখো এই আলোক রশ্মি আপতিত গুলো সব প্রধান অক্ষের সমান্তরাল, তাই প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি কোন দর্পণে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলো প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে, দেখো প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয়, অথবা মিলিত হয় বলে ব্র্যাকেটে লিখবো কি, অবতল দর্পণ, অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাই না, ব্র্যাকেটে লিখবো কি, উত্তল দর্পণ, তাকেই বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তাহলে সংজ্ঞাটা কি দিবা, যে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি কোন দর্পণে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে উত্তল দর্পণ, অথবা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, ব্র্যাকেটে অবতল দর্পণ, সরি এটা অবতল এটা উত্তল, তাকেই বলা হয় প্রধান ফোকাস। পারবা সবাই না? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলিত, একগুচ্ছ আলোক রশ্মি কোন দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাকে বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। একে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। সো বুঝে ফেলেছো না যে প্রধান ফোকাস কাকে বলে? ওকে, এখন প্রধান ফোকাস যে শিখে ফেলেছো, এবার 7 নম্বরে যাচ্ছি। যে প্রধান ফোকাসের পর জানবো এইটা না প্রধান ফোকাস আর এটা না মেরু, এই যে এটা না প্রধান ফোকাস আর এটা না মেরু, এই যে প্রধান অক্ষ দিয়ে গেছে এটা নাম মেরু পি। তাহলে মেরু আর প্রধান ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, যেটাকে ছোট হাতের এফ দ্বারা, তাহলে ছোট হাতের এফ দ্বারা ফোকাল লেন্থ বুঝায়, মানে ফোকাস দূরত্ব বুঝায়। তাহলে এখানে ফোকাস দূরত্ব কোনটুকু, এই যে এইটুকু হচ্ছে ফোকাস দূরত্ব, ছোট হাতের এফ, ছোট হাতের এফ। তাহলে আমরা শিখলাম ফোকাস দূরত্ব কাকে বলে। বলো তো ফোকাস দূরত্ব কাকে বলে? যে কোন দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলে ফোকাস দূরত্ব, যাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব ছোট হাতের এফ। ওকে, এইবার কি, এইবার আমরা আরেকটা জিনিস বুঝাই, এটাই না, আয়নার সাথে মনে করি যে এখানে আমার এটা হচ্ছে প্রধান অক্ষ, কারণ মেরু দিয়ে গেছে না, এটা প্রধান অক্ষ। এখন যদি কেউ এই আয়নার এখান দিয়ে প্রধান অক্ষ এটা যদি দেখায়, এখন আমরা জানতে চাই ফোকাস তল কি। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ফোকাস তল কি। ফোকাস তল এটাই, এটা তো আয়না, আর এখান দিয়ে চলে গেছে আমার হাতটাই মনে করো প্রধান অক্ষ। ওকে, আর এটা যদি আয়না হয় আর এটা আমার প্রধান অক্ষ হয়, তাহলে এখানে আছে বক্রতার কেন্দ্র, এই জায়গায় মনে করো আছে বক্রতার কেন্দ্র, আর এখানে মেরু, তাহলে এই জায়গায় প্রধান অক্ষের উপরে কোন জায়গায় আছে কি, ফোকাস তল, সরি ফোকাস বিন্দু, প্রধান ফোকাস আছে। এই ফোকাস বিন্দুটা এই যে এটা হচ্ছে আয়না, এটা কেন্দ্র, এখানে ফোকাস বিন্দু, এখানে আছে ফোকাস বিন্দু। আর এই ফোকাস বিন্দু দিয়ে এরকম একটা কাছের বলো যাই বলো তল, এরকম একটা তল, এটা একটা তল না, এই যে তল, তো এরকম এই মধ্য দিয়ে এখান দিয়ে তল, আমার হাতটা কাটতে পারছি না আমি, তো মনে করো একটা তল, যে তলটা এই অন্য কোনো বিন্দু নাই, এই তলটা হচ্ছে কোথায়, এই প্রধান ফোকাস বিন্দু দিয়ে, এই বিন্দুটা দিয়ে। তাহলে এই তলটা বলতো এই আয়নার সাথে কিভাবে থাকবে, আয়নার সাথে তল কিভাবে আছে দেখতেই পাচ্ছ তোমরা, সমান্তরালে আছে, কিন্তু এই তলটাই এই অক্ষের সাথে কিভাবে আছে, 90 ডিগ্রি কোণে, তাই না, 90 ডিগ্রি কোণে।
তাহলে এবার আমরা বলবো যে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল। তাহলে ফোকাস তল কাকে বলে? যে প্রধান ফোকাসের মধ্য দিয়ে, কি বলবা, প্রধান ফোকাসের মধ্য দিয়ে, দেখো প্রধান ফোকাসের মধ্য দিয়ে এই প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল, তাই না? এখন তাহলে ফোকাস তলের আমরা সংজ্ঞা শিখে ফেললাম। হোয়াট ইজ ফোকাস তল? বলো ফোকাস তল কাকে বলে? ফোকাস তল যে প্রধান ফোকাসের মধ্য দিয়ে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে বলে ফোকাস তল। আর এই ফোকাস তল দর্পণের সাথে থাকে সমান্তরালে, কিন্তু প্রধান অক্ষের সাথে থাকে লম্বভাবে। আমরা শিখে ফেলেছি এই অধ্যায়ের গোলীয় দর্পণের বেশ কয়েকটি রাশি, এবং প্রত্যেকটা রাশি তোমাকে খুব ভালো করে জানতে হবে। এবং আমরা দেখা করব লেকচার 6 এ, অর্থাৎ গোলীয় দর্পণ সম্পর্কে আরো অন্য টপিকস নিয়ে। দেখা হবে পরের ক্লাসে।